মাংসের পকোড়া, কাটলেট, চপ অনেক খেয়েছেন। এটি একটি সহজ রেসিপি। ঠিক বড়া ভাজার মতো করে দেখবেন, ভালোই লাগে। অল্প মাংস থাকলেই হয়ে যাবে। মাংসটাকে গ্রাইন্ডারে পেস্ট করে নেবেন। সাথে নিয়েছি লেবু, মাশরুম, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম আর টমেটো কুচি। উপকরণটা একটু বেশি লাগে। এরপরে নিয়েছি মশলা বাটার জন্য আদা, পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা আর কাজু, শাহজিরা, জিরা, গোলমরিচ, মেথি পাতা, পেঁয়াজের কুচিটা একটু বেশিই লাগে আর 1 পিস পাউরুটি। এবার আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা, কাজু, গোলমরিচ, জিরা, সাজিরা সব একসাথে একটা পেস্ট বানিয়ে নেব। আগের থেকে সেদ্ধ করে রেখেছি আলু আর সয়াবিন। ওই জিরে যেখানে যে থালায় ছিল ওতেই আমি নিয়ে নিলাম। এবার সমস্ত উপকরণগুলো একসাথে মেশানোর পালা। লেবুটাকে আগে রস বার করে নেব। তারপরে বাকি যা যা উপকরণ আছে আর তেমন কোনো কাজই নেই, সমস্ত কিছু একসাথে মেশানোই হচ্ছে এর প্রধান কাজ। পাউরুটি আর কাজু গুঁড়ো করেছিলাম, পাউরুটির গুঁড়ো দিলাম, উপরে দিলাম লঙ্কার গুঁড়ো। বিভিন্ন মশলাগুলো এখন দিয়ে নিতে হবে। দিলাম জিরের গুঁড়ো। ঘরে যার কাছে যা মশলা আছে সব অল্প অল্প দিতে পারেন। পরিমাণ মতো দিলাম নুন। আমি এখানে আমার কাছে ছিল চাট মশলা দেব। তারপরে বিরিয়ানির মশলাও দিতে পারেন। আমি বিরিয়ানির মশলা দিইনি, আমি তন্দুরি মশলা ছিল একটু, তন্দুরি মশলাটা দিয়েছি। এবার দেব এর মধ্যে বেসন। বেসন খুব বেশি দেওয়া যাবে না, অল্প পরিমাণে দেব। বেসন অল্প পরিমাণে দেওয়ার পরে এর মধ্যে আমি দেব সিদ্ধ করে রাখা আলু আর সিদ্ধ করে রাখা সয়াবিন। সমস্ত উপকরণ দেওয়ার পরে পিৎজা করার যে টপিংগুলো থাকে, পিৎজা করার টপিংয়ের পাউডারগুলো এতে দিয়ে নেব। সয়া সস, ভিনিগার, টমেটো সস সমস্ত কিছু এর মধ্যে পড়বে। আমি যে বেসনটা দিলাম, এই বেসনটার জায়গাতে যদি আমরা বিস্কুটের গুঁড়োটা বেশি পরিমাণে দিতাম তাহলে এটা আরও একটু খেতে ভালো হতো। এর মধ্যে দিলাম কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিমাণ বেশি দেওয়া যাবে না। বিস্কুট গুঁড়ো সবসময় না থাকলেও পাউরুটিকেও গুঁড়ো করে দিতে পারি। আমার কাছে একটা পাউরুটি ছিল, এতে আরও 3-4টা পাউরুটি দিলেই ভালো হতো। বরং তখন আলুর পরিমাণটা আর বেসনের পরিমাণটা কমিয়ে দিলেই হতো। সমস্ত উপকরণকে এবার ভালো করে মিশিয়ে নেওয়ার পালা। একদম ভালো করে মেশাবো, দেখে নেব সয়াবিন, আলু সমস্ত কিছু ভালো করে মিশেছে কিনা। এই পর্যায়ে যদি কারো মনে হয় যে আরও একটু বেসন লাগবে তাহলে দিয়ে নেবেন, কিন্তু না দেওয়াটাই ভালো। আমার মেশানোটা পুরো রেডি। আমি একটা অন্য থালায় এটাকে নিয়ে নিলাম। এবার গ্যাসের ওপরে প্যান বসিয়ে তাতে দেব তেল আর ছোট ছোট করে বল আকারে কেটে যে যেমন সাইজের পছন্দ করবেন, কেউ লম্বাটে, কেউ ডিম্বাকৃতি, যে যা সাইজ পছন্দ করবেন সেই সাইজে তেলের ওপর দিতে শুরু করবেন। তেলের পরিমাণ এতে খুব বেশি লাগে না, অল্প তেল দিলেই হয়। খুব বেশি হিজিবিজি করে দেবেন না, তাড়া থাকলে দিলে একটু অসুবিধেই হয় উল্টোনোর সময়। সমস্তগুলো একটা একটা করে এর মধ্যে দিয়ে নেব। এই রান্নাটা করতে এই কারণেই সুবিধে, বাড়িতে কেউ আসুক বা যাই করুক বাড়ির উপকরণেই হয়ে যায় আর মাংসের পরিমাণটাও খুব বেশি লাগে না। তবে হ্যাঁ, মাংস যাতে বেশি পড়বে তার স্বাদ বেশি হবে এটাই তো স্বাভাবিক। এটা যদি আমি আলু বা সয়াবিন না দিয়ে শুধু মাংসের করতাম তার স্বাদ তো আরও ভালো হবে, এটাই তো স্বাভাবিক হতো। তবে এটা খারাপ লাগে না। হালকা আঁচে সমস্ত বড়াগুলোকে খুব ভালো করে আমি ভেজে নেব। এই একই মাখাটার উপরে তো আমি বিস্কুট গুঁড়ো দিয়েও ভাজতে পারতাম, তখন সেটা আরও মুচমুচে হতো, আরও খেতে সুন্দর হতো। কিন্তু সেটা অন্যরকম, এটা অন্যরকম। আবার এই মাখাকেই আমি ডিমে চুবিয়েও ভাজতে পারতাম,
এই মাখাটা মাখার সময় ভেতরে ডিমও দিতে পারতাম। বিভিন্ন দিন একই রান্না বিভিন্নভাবে হয়, সব দিন সব কিছু আর দেওয়া হয়ে ওঠে না। এবার হালকা হাতে আমি বড়াগুলোকে খুন্তির সাহায্যে উল্টে নিচ্ছি। এক পিঠটা ভাজা হয়েছে, আর এক পিঠটা খুব ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নিলেই কাজ শেষ নয়, আরও কাজ রয়েছে এর মধ্যে। এই বড়াগুলো বিকেলে টিফিনের মতো করে খেতেও খুব ভালো লাগে, বা কেউ যদি পাউরুটি, গোল পাউরুটি কিনে নিয়ে এসে তার মধ্যে সমস্ত রকম শসা, পেঁয়াজ, সস দিয়ে এই বড়াগুলো ভেতরে দিয়ে বার্গারের মতো তৈরি করেন, মেয়োনিজ, সস সব দেওয়ার পর, সেটাও খেতে কিন্তু সত্যিই ভালো লাগে। এই জাতীয় রান্নাগুলো বাচ্চাদের খেতে ভীষণ ভালো লাগে, আর এই জাতীয় রান্না আমি আগে একটা সময় বেশি করতাম। এখন যেহেতু আমরা সবাই মোটার ধাত, তাই চেষ্টা করি এই জাতীয় রান্নাগুলো কম করার। বড়াগুলো একবার ভাজা হয়ে যেতে উল্টে নিয়েছিলাম, ওগুলোকে আমি আবার উল্টে নিলাম উল্টো দিকটা ভাজার জন্য। কেউ চাইলে এই পর্যায়ে তুলে নিয়ে একটা ময়দা আর ডিমের ব্যাটার করে তার মধ্যে চুবিয়েও এগুলোকে ভাজতে পারেন। বিভিন্নটা বিভিন্ন রকম খেতে লাগবে, কিন্তু এই বড়া ভাজাটাও খুব সুন্দর খেতে লাগে। একবার করে দেখবেন, নিঃসন্দেহে ভালো লাগবে। এটাতে আমি আর বিস্কুট গুঁড়ো দিইনি, বা আর ডিম দিইনি, বা ময়দার রসে আর ডোবাইনি। তারও একটা কারণ আছে। ওই যে দেখছেন না, পাশে আর একটা ফ্রাই প্যান বসিয়েছি, তাতে দিয়েছি সামান্য তেল আর সয়া সস। ওই তেল আর সয়া সসের মধ্যে এপাশ থেকে বড়াগুলো তুলে নিয়ে ওপাশে দেব, এবং ওখানেও একটু হালকা করে ভেজে নেব। তাতে কি হয়, সয়া সসের যে একটা আলাদা সুন্দর স্বাদ থাকে, সেই স্বাদটা এই বড়ার মধ্যে ঢুকে যায়, একটা স্মোকি ভাব আসে, খেতে বড়াগুলো আরও ভীষণ সুন্দর হয়ে যায়। যেহেতু অনেকটা মাখা আমার কাছে আছে, তাই অনেকবারই আমাকে ভাজতে হয়েছে। আমি বড়াগুলো ওই পাশে গ্যাসে তুলে দিয়ে এপাশে আবার বড়া ভাজতে শুরু করব। তেল তো রয়েইছে, চাইলে আর একটু তেল দিতে পারেন, না হলে আর না দিলেও চলবে, যেটা ইচ্ছে হবে। দুটো দিকে গ্যাস জ্বালার জন্য একটু দেরি হয়ে গেল বড়াগুলো দিতে। আবার আমি সবগুলো বড়া এপাশটাতে দিয়ে নেব। সত্যি কথা বলতে, স্কুল থেকে ফিরে এসে এগুলোর ঝামেলা করতে একদমই মন চায় না, কিন্তু মেয়ে সবসময় বলে, মা তুমি আগের মতো আর ভালো মন্দ করো না, আগে কত কিছু করতে, কত কিছু খাওয়াতে। আমি সত্যিই আর পেরে উঠি না। একটা সময় ছিল যখন কত কিছু রান্না করতাম, কত কিছু রান্না করতে ইচ্ছে করতো। এখন যেন মনে হয় আর ভালো লাগছে না, কোনো রকমের তাড়াতাড়ি করে রান্না করে একটু খেয়ে নিলেই হলো। তাও তো আজকাল ভিডিও করব বলে একটু উৎসাহ পাই। মাঝখানে এমন অবস্থা হয়েছিল, আমার যেন কিছু রান্না করতেই আর ভালো লাগতো না, অথচ এককালে আমি কত রান্না করতাম ভালো মন্দ জিনিস, এই রকমের জিনিস। ওপাশের বড়াগুলো তুলে নেব আমি একটু পরেই। ততক্ষণে এই দেখছেন না, একটু কালচে টাইপের হয়ে গেছে বড়াটা। ততক্ষণে আবার ওই পাশের খালি প্যানে আবার বড়া ভাজতে বসালাম। প্রায় বড়াগুলো আমার তৈরি হয়ে আসছে। অনেকগুলোই হয়েছিল ওই মাখা থেকে সংখ্যায়, কতগুলো গুনিনি, তবে 35টা 38টা তো হবেই। প্রায় রেডি, এবার গুছিয়ে পরিবেশন করার পালা। শসা, পেঁয়াজ, লঙ্কার সাথে দিয়েছি টমেটো সস, কাসুন্দি আর মাংসের বড়া। খেয়ে বলো কিন্তু কেমন হলো।